নলিন, নলিন, সেকালের সেই নবাব নাকি তার নর্তকীর দেহকে ছোট ছোট টুকরো করে কেটে কুচি কুচি করে ফেলেছিলেন। নলিন আমার কথায় কোনো জবাব না দিয়ে আর একদিকে আঙুল নির্দেশ করে রীতিমতো কান্নার স্বরে বলল, ওটা আবার কি বসন্ত? ওটা আবার কি? বাংলা ও বিশ্ব সাহিত্য সমাজের যুগ থেকে নিষ্কাশিত কিছু রহস্য ও রোমাঞ্চকর কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন দি নাইট অফ থ্রিলস। আজ আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা নবাব কুটির নর্তকী। গল্পের প্রধান চরিত্রে বসন্ত, গল্পের সূত্রধর আমি রাজদীপ। তো শুরু হচ্ছে আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায়ের লেখা নবাব কুটির নর্তকী। হ্যাঁ, তা এই হচ্ছে নবাব কুঠি। সেকালের এক বিলাসী নবাব এখানে বাস করতেন। রোজ নাচ গান আর আনন্দ কলরবে নিশীথ রাতে নীরবতা এখানে মুখরিত হয়ে উঠত। শোনা যায় নবাবের এক নর্তকী ছিল। তার নাচের খ্যাতি ফিরত লোকের মুখে মুখে। তারপর হঠাৎ একদিন কি কারণে জানি না, নবাব ক্রুদ্ধ হয়ে নর্তকীকে নিজের হাতে কেটে কুচি কুচি করে ফেলে। আর সেই দিন রাত্রে নাকি নবাবও গুপ্তঘাতকের হাতে প্রাণ দেন। তারপর থেকে এখানে আর কেউ বাস করে না। নবাবের বংশধররা আজও আছেন, কিন্তু তারা এই প্রাসাদকে অভিশপ্ত বলেই মনে করে। তাই এই প্রাসাদের ওপরে আজ পাহারা দেয় কেবল নিবিড় অরণ্য। এর ছাদে বসে কাঁদে ঘুঘুর দল, ঘরে এসে বাসা বাঁধে বাদুড় আর পেঁচারা। এমনকি খুঁজে দেখলে এখানে দু চারটে শিয়াল বা নেগড়ে বাঘের সন্ধানও মিলতে পারে। আমি আর বসন্ত পুজোর ছুটিতে নলিনদের দেশে বেড়াতে এসেছি। তারপর তাকে নিয়ে বেরিয়েছি পাখি শিকার করতে। শিকার করতে করতে গভীর জঙ্গলে ঢুকে আমরা পথ হারিয়ে ফেলি। সন্ধ্যার আবছায়ায় হঠাৎ যখন এই পরিত্যক্ত স্তব্ধ প্রাসাদের সামনে এসে পড়লুম, নলিন তখন পথ চিনতে পারল বটে, কিন্তু তখন আর গ্রামে ফিরবার কোনো উপায় দেখল না। কারণ এখনই অমাবস্যার আধার রাত এসে পৃথিবীকে গ্রাস করে ফেলবে, আর গ্রামও নাকি এখান থেকে 15 মাইল দূরে। কাজেই স্থির করা হয়ে গেল আজকের রাতটা এই নবাব কুটিরের মধ্যে বসেই কাটিয়ে দেব। নলিনের মুখে নবাব কুটিরের ছোট্ট ইতিহাস শুনে বসন্ত বললে, সেই 1941 খ্রিস্টাব্দে পৃথিবী থেকে রোমান্সের গন্ধটুকু পর্যন্ত উবে গিয়েছে। যাক, তবু যে একখানা রোমান্টিক বাড়ির খোঁজ পাওয়া গেল, এইটুকু সৌভাগ্য। নলিন বললে, সৌভাগ্যের ঠেলা একটু পরেই বুঝতে পারবে। কেন? তা রাতে খাবে কি? বাদুড়, চামচিকে, না কালো অন্ধকার? আমি বললুম, আরে নির্ভয় হও, দৈব দুর্ঘটনার জন্য আমি প্রস্তুত হয়েই এসেছি। আমার ব্যাগের জঠরে আছে 1 ডজন মর্তমান কলা, 8 ডজন ডিম আর 2খানা পাউরুটি। বসন্ত বললে, আর আমার ফ্লাস্কে আছে গরম চা। ব্যাস, আজ আর কিছু না থাকলেও চলবে। কর্মভোগের পর রাজভোগ, মন্দ কি? নলিন তবু খুঁত খুঁত করতে করতে বলল, কিন্তু এই ঘুটঘুটে অন্ধকারে? আমি বললুম, আমার কাছে একটা টর্চ আর 2টো মোমবাতি আছে, সুতরাং দুর্ভাবনা জলাঞ্জলি দিয়ে এই কোণটা পরিষ্কার করে ফেলা যাক। এখানে যে ধুলো জমেছে তার বয়স অন্তত 100 বছর তো হবেই। তখনও ভালো করে সন্ধ্যার আসর বসেনি। পশ্চিম দিকে বড় বড় জানালা দিয়ে যেটুকু ম্লান আলো আসছিল, তাইতেই ঘরের ভেতরটা দেখা যাচ্ছিল আবছা আবছা। এ হচ্ছে এক মস্ত বড় হলঘর। এর মধ্যে অনায়াসেই 100 জনের লোকের জায়গা হতে পারে। কেবল মেঝের সমস্তটাই নয়, চারিদিকের দেওয়ালও শ্বেত পাথরে বাঁধানো। অযত্নে ও কালের প্রভাবে মার্বেলের শুদ্ধতা মলিন হয়ে গেছে বটে, তবু তার ভিতর থেকেই
নবাবী ঐশ্বর্যের যে দীপ্তি ফুটে উঠেছিল তা মুগ্ধ করে দিল আমার নয়ন ও মনকে। মাঝে মাঝে রঙিন পাথরের লতা পাতা ফুল বসিয়ে দেওয়ালকে অলঙ্কৃত করা হয়েছে, সেই কারুকার্য অনুপম। আমি বললুম, বোধহয় এইটাই ছিল নবাব বাহাদুরের নাচঘর। বসন্ত কবিত্ব প্রকাশের চেষ্টা করে বলল, হায়রে কি দুর্ভাগ্য, আজ নবাবী নাচঘর স্তব্ধ। নর্তকী নুপুরে বাজবে না আর কবিতার ছন্দ, ঘরের হাওয়ায় দুলবে না আর ফুলের মালার গন্ধ। ইস, সব রোমান্স মাটি। হঠাৎ ওধারে একটা দরজা খুলে গেল সশব্দে। নলিন চমকে উঠল। আমি হেসে বললুম, কি ব্যাপার নলিন, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি যেন ভয় পাবার জন্যই প্রস্তুত হয়ে আছো। নলিনও হেসে বলল, একে এই বাড়িটার নামটাক ভালো নয়, তার ওপর আচমকা দরজা খুলে গেল কি না। বসন্ত বললে, দমকা হয় দরজা খুলে গেল, তাতে হয়েছেটা কি? তুমি কি ভাবছো দরজা খুলে কোনো বাইজি আমাদের নাচ দেখাতে আসছে? আহা, তা যদি আসতো আমি পেলা দিতে রাজি। এখানে এসব কথা আমার একদম ভালো লাগছে না। বসন্ত, আলো জ্বালো, খাবার বার করো। আমি বাতি জ্বাললুম। বাতির আলোতে ঘরের একটা কোণ কিঞ্চিত উজ্জ্বল হয়ে উঠল বটে, কিন্তু হাত কয়েক এগিয়েই পরিপূর্ণ অন্ধকারের মধ্যে হারিয়ে গেল সেই ক্ষীণ আলোর ধারা। পরিত্যক্ত প্রাসাদ, বিজন বন, অন্ধকার রাত্রি, কিন্তু এরা কেউ স্তব্ধ নয়। রাত্রির কালো আঁচলের ভিতর থেকে কত রকম চিৎকার করছে কত জাতের পশু পক্ষী, কীটপতঙ্গ, গাছের ডালে পাতায় বাতাসের হুড়োহুড়ি। বাড়ির ভেতরে চঞ্চল হয়ে উঠেছে যেন সমস্ত দরজা জানালা। একখানা এনামেলের ডিশের ওপরে ডিমগুলো রেখে আমি পাউরুটি কাটতে লাগলুম। নলিন কলার খোসা ছাড়াতে বসল। বসন্ত ফ্লাক্স থেকে চা ঢালতে উদ্যত হলো। আমি বললুম, ওহে, চা পরে ঢেলু, আগে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নাও। বসন্ত কাছে এসে বলল, কিন্তু ডিমটা কোথায় সেটাই তো দেখতে পাচ্ছি না। কেন? ওই ডিশে। ডিশে ঘোড়ার ডিম আছে, এই 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 দেখো। বলেই সে খালি ডিশখানা আমার দিকে ঠেলে দিল। আমি বললুম, এই চালাকি হচ্ছে? আমি এই মাত্র 6-6টা ডিম নিজে হাতে রেখেছি। বললেই হয়ে গেল, আমি ডিশে একটাও ডিম দেখিনি। ডিমগুলো কি আমি ভুলে মাটিতে রেখেছি আর সেগুলো গড়িয়ে দূরে চলে গেছে? দুটো বাতি জেলে এবং টর্চের আলো নিয়ে তিনজনে মিলে ঘরের চারদিকে খুঁজতে লাগলুম, কিন্তু একটা ডিমও আবিষ্কার করতে পারলুম না। মাথা চুলকোতে চুলকোতে বললুম, তবে কি কোনো জন্তু টন্তু আমাদের অজান্তে এসে ডিমগুলো নিয়ে পালিয়ে গেল? তা অসম্ভব। তবে সেটাই হচ্ছে প্রশ্ন। এ বাড়িতে আমরা ছাড়া নিশ্চয় আরো কোনো মানুষ আছে। হতবাগা চোরকে আমি এক্ষুনি খুঁজে বার করব। এমন সময় হঠাৎ আমিও অনুভব করলাম ঘরের ভিতরে আমরা ছাড়া যেন বাইরের কোনো লোক এসে হাজির হয়েছে। কোথাও পুরো অন্ধকারে গা ঢেকে সে যেন অদৃশ্য চক্ষের ছুরির মতন তীক্ষ্ণ দৃষ্টি হেনে আমাদের প্রত্যেক ভাবভঙ্গি লক্ষ্য করছে। মনে মনে শিউরে উঠলাম, বসন্ত, বসন্ত, এ বাড়িতে নিশ্চয়ই কোনো রহস্য আছে। চলো চলো, এখান থেকে আমরা বেরিয়ে পড়ি, চলো। বসন্ত ক্রুদ্ধ হেসে বলল, না না, কিসের ভয়ে পালিয়ে যাব? আগে আমি চোরটাকে ধরে শিক্ষা দিতে চাই। নলিন সচকিত স্বরে বলল, দেখো দেখো, ওই কোণে সাদা মতো কি একটা রয়েছে, দেখো। ঘরের ঠিক দক্ষিণ কোণে মেঝের উপরে সত্যি শ্বেতবর্ণ কি যেন একটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। টর্চের আলো তার উপরে গিয়ে পড়তেই দৃষ্টি স্তম্ভিত হয়ে গেল। এক জোড়া পা, রক্ত মাংসের পা নয়, একেবারে অস্থিসার কঙ্কালের পা। তার চেয়েও ভয়াবহ হচ্ছে দুই কঙ্কাল পদের উপর বাঁধা রয়েছে এক জোড়া নুপুর। বসন্ত বলল, ওহার দোকানা নিশ্চয়ই ওখানেই ছিল, এতক্ষণ আমরা দেখতে পাইনি। নলিন কাঁপতে কাঁপতে বলল, না না, এতক্ষণ ওখানে কিছুই ছিল না। আমি বললুম, নলিন, নলিন,
সেকালের সেই নবাব নাকি তার নর্তকীর দেহকে ছোট ছোট টুকরো করে কেটে কুচি কুচি করে ফেলেছিলেন। নলিন আমার কথায় কোনো জবাব না দিয়ে আর একদিকে আঙুল নির্দেশ করে রীতিমতো কান্নার স্বরে বলল, ওটা আবার কি বসন্ত? ওটা আবার কি? চকিতে ফিরে দাঁড়িয়ে দেখলুম আর এক রোমাঞ্চকর দৃশ্য। এতক্ষণে আমরা ঘরের যেখানে দাঁড়িয়েছিলুম ঠিক সেখানেই পাথরের দেওয়ালের ওপর জল করে জ্বলছে দুটো আশ্চর্য চক্ষু। চোখ দুটো গড়া যেন লাল টকটকে পদ্মরাগ মণি দিয়ে, এবং তাদের ভিতর থেকে ঠিকরে ঠিকরে পড়ছে যেন মৃত্যু ভীষণ দুর্দান্ত ক্ষুধা। বিনা বাক্য ব্যয়ে বসন্ত বন্দুক তুলে সেই দুটোকে লক্ষ্য করে ঘোড়া টিপে দিল। তবে রে দাঁড়া তো। বন্দুকের ভীষণ গর্জনে ঘর যেন ফেটে পড়ল, কিন্তু সেই বিভৎস রক্তাক্ত চোখ দুটো জ্বলতেই থাকলো, ঠিক যেমন জ্বলছিল তেমন করেই। ওদিকে বন্দুকের ধ্বনি প্রতিধ্বনি মিলিয়ে যেতে না যেতেই ঘরের মধ্যে একটা অদ্ভুত শব্দ জেগে উঠে আমাদের সর্বশরীর আচ্ছন্ন করে দিল। ঠিক যেন দুখানা নপুর পরা হাড়ের পা মেতে উঠেছে নাচের আনন্দে। পর মুহূর্তেই বিকট এক আর্তনাদ করে নলিন ছুটল বাইরের দরজার দিকে। বেশ বুঝতে পারছিলুম নপুর পরা হাড়ের পা ক্রমশ এগিয়ে আসছে আমাদের দিকেই। পিছনে ফিরে দেখতে ভরসা হলো না। এতক্ষণে হয়তো সেখানে আবির্ভূত হয়েছে কোনো ভয়াবহ কঙ্কাল মূর্তি। বসন্ত চিৎকার করে বলল, কাপুরুষটা কিসের ভয়ে পালালো কেই জানে। এসব হচ্ছে হ্যালুসিনেশন, মিথ্যা মরীচিকা। আসলে আমরা এসব কথা ভাবছি তো, তারপর ঘুমটুমও হয়নি, তাই এসব দেখা দিচ্ছে। তার হাত ধরে আমি প্রাণপণে টানতে টানতে বাইরের দিকে অগ্রসর হলাম। চলে এসো বসন্ত, বেরিয়ে এসো। এ প্রাসাদ মানুষের পৃথিবীর বাইরে। চলে এসো, শিগগির চলে এসো। না আমাকে ছাড়ো, না আমাকে ছাড়ো, আজ ছাড়ো, না আমাকে ছাড়ো, আজ আমি ওকে দেখে নেবো। তুমি আমাকে ছাড়ো। এমন সময় দুটো কঙ্কালসার হাত আমাদের দিকে এগিয়ে এলো। ওই দুটো কি সত্যিই হাত? না, হাত নয়, রক্ত মাংস চামড়াহীন হাড় আর ঝাঁটার কাঠির মতো সরু আঙুল সাপের মতো ফনা তুলে এগিয়ে আসছে আমাদের দিকে। এমন সময় ঘাড়ে একটা ঠান্ডা শীতল স্পর্শ পেলাম। তারপর আর কিছু মনে নেই। সুরেন, ও সুরেন, সুরেন, বসন্ত, ও বসন্ত, ওঠো 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 তোমরা। বসন্ত, 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 কি হলো? ওঠো ওঠো। আমরা কোথায়? কি হলো বলো তো বসন্ত? সুরেন, আমি তো দৃশ্য সহ্য করতে না পেরে পড়ি কি মরি করে ছুটে পালিয়ে গেলাম। ভাবলাম তোমরাও হয়তো পালিয়ে আসবে, কিন্তু কি হলো বলো তো ব্যাপারটা? না, কিচ্ছু মনে করতে পারছি না। কাল রাতে কি যে হলো। তো শেষ হলো আজকেকার গল্প নবাব কুঠির নর্তকী। গল্প পাঠে আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছে পাঠক রাজদীপ, বসন্ত, স্বপন ও নরেনের চরিত্রে আমি স্বর্ণদ্বীপ। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে দি নাইট অফ থিংস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।